দর্শক, ঠিক এক মাস বাকি রয়েছে ২৬ ফেব্রুয়ারির মাসের জাতীয় সংসদ নির্বাচনের। রাজনীতির মেরুকরণ কেমন হতে চলেছে এই জাতীয় সংসদ নির্বাচন ঘিরে? দেশের আইন শৃঙ্খলা থেকে ভোটের রাজনীতির প্রচারণায় কতটা জনবান্ধব পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে? রাজনীতির ময়দানের এমন নানা প্রশ্নের চূড়ান্ত উত্তর পেতে চাইছে বাংলাদেশের জনগণ। এসব প্রশ্ন নিয়েই আজকের আয়োজন গ্রিন প্রেজেন্স ভোটের লড়াই। সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। দর্শক, গ্রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে আজ স্টুডিওতে আমি দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্বডানে রয়েছেন নতুন রাজনৈতিক দল এনসিপির ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জাবেদ রাসিন। রাসিন, অনেকদিন পর কথা হচ্ছে, স্বাগত জানাচ্ছি ভোটের লড়াই। আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই। আমার সঙ্গে রয়েছেন ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল। তিনি ঢাকা ১৫ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির মনোনীত প্রার্থী। সাজিদুল হক রুবেল, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন শো ভোটের লড়াই। ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচকরা এবং যারা শুনছেন এবং দেখছেন। নিশ্চয়ই। সরাসরি একটু আলোচনায় যেতে চাই। নতুন রাজনৈতিক দল রাসিন, আপনার কাছে আসতে চাই। আপনাদের এক বছরের কম সময় ধরে আপনারা রাজনীতিতে সক্রিয় দল গঠন করেছেন। বাংলাদেশের উদীয়মান দল এবং ভোটের বাকি ঠিক এক মাস। আজকে 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে। এখন পর্যন্ত জনমনের সংখ্যা, উদ্বেগ, সন্দেহ, নির্বাচন হবে তো, এই প্রশ্নটিই ঘোরাঘুরি করছে। এর কারণ আপনি আমাকে একটু শুরুতেই বলবেন। সাধারণ মানুষের আলোচনায় এমন প্রশ্ন কেন এখন পর্যন্ত ভেসে বেড়াচ্ছে যখন খুব কম সময় রয়েছে? আপনাকে ধন্যবাদ। ভোটের মাঠে ভোটের লড়াই যেহেতু আপনার অনুষ্ঠান, লড়াইটা এখনও কিন্তু শুরু হয় নাই। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে অনেক প্রার্থীকে, অনেকে আপিল করছেন, আপিলের রায় হচ্ছে। প্রচারণা শুরু হবে 21 তারিখ থেকে, আনুষ্ঠানিক প্রচারণা। তার আগ পর্যন্ত একটু ঢিলেঢালা যাবে। তবে যতটাই আমরা এর আগে যতগুলো নির্বাচন দেখেছি, বিগত এই 3টি নির্বাচন বাদ দিলে তার আগের যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেই নির্বাচনগুলো আমরা যতটা উৎসব মুখর হতে দেখেছি, কিংবা একটা ভোটের যে আসলে লড়াই, যুদ্ধক্ষেত্র, এবং সেখানে মানুষের যে মানে উৎসাহ, উদ্দীপনা, মানুষের যে প্রত্যেকটা দোকানে, চায়ের দোকান বলেন কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেও আমি দেখেছি, তখন শুধু ভোট নিয়ে আলাপ হতো। একটা এলাকাতে কার কি অবস্থা সেই নিয়ে তর্ক হতো। এই জিনিসগুলো এখন মোটামুটি অনেকটাই এবার দেখা যাচ্ছে না। এর পেছনে বেশ কিছু কারণ যদি আমাকে বলেন যে আমি একজন প্রার্থী হিসেবে, আমার কাছে মনে হয়েছে যে এই কারণগুলো আসলে এই অবস্থার পেছনে দায়ী। 1 নম্বর কারণ হচ্ছে নিরাপত্তার যে ব্যবস্থা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাটা একটা বড় কারণ এখানে। একজন প্রার্থী, আমাদের ভাই ওসমান হাদির এরকম একটা মর্মান্তিক ঘটনার পর প্রার্থীরা অনেকটাই শঙ্কিত। আপনি দেখেছেন কিছুদিন আগেই একজন তার বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া ভিডিও একজন প্রার্থীর। অনেকেই গানম্যান নিয়েছেন, অনেকেই নিরাপত্তা বলয় তৈরি করেছেন। বিএনপি চেয়ারপারসন এখন তিনি তো নিরাপত্তার চাদরে ঢেকেই আছেন। তো প্রার্থীরা, রাজনীতিবিদরা যখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেটা একটা যেমন বার্তা দেয়, আরেকটা বার্তা দেয় কিন্তু তৃণমূল নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ যারা ভোটার, তাদের মনে। তারা যে ভোটটা দিতে যাবে, ভোটটা তারা সুষ্ঠুভাবে দিয়ে বাসায় ফিরতে পারবে কিনা, তাদের উপর আক্রমণ হবে কিনা, তাদের বাসা বাড়িতে আক্রমণ হবে কিনা। আমরা কিন্তু এই আপনার সংস্কৃতিটা দেখেছি যে কোনো একটা এলাকায় ভোট দিয়ে আসার পর ওই এলাকায় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। সেটা এবার হবে কি না, এবার হলে আইন শৃঙ্খলা মানে আগে যতটাই হয়েছে, এবার কিন্তু মানুষ তার চেয়ে বেশি শঙ্কিত। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই ভূমিকাটা নাই। তাদের উপর আক্রমণ হলে তারা যে ওই আইনি সেফগার্ডটা পাবে, সেটা কিন্তু তারা এবার এটা নিয়ে শঙ্কিত। আবার একই সাথে বেশ কিছু ঘটনা যেটাকে আসলে ভোটের মাঠ থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রেখেছে। একটা তো বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, তারেক রহমানের দেশে আসা, তারপর যেটা বললাম ওসমান হাদির ইন্তেকালের পর যে সিচুয়েশনগুলো হয়েছে একটার পর একটা, এই জিনিসগুলো মানুষকে কিন্তু আসলে ভোটের মাঠ থেকে অনেকটা দূরে রেখেছে। তারপরেও আমি বলবো যে আমি আশা করব অবশ্যই 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এবং সেই নির্বাচন কোনো রকম বড় ধরনের গণ্ডগোল ছাড়া, কোনো ধরনের সহিংসতা ছাড়া সম্পন্ন হবে। মানুষ খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে, এটা আমার আশা।
কিন্তু অ্যাজ এ প্রার্থী যদি বলেন আমি কিন্তু শঙ্কিত কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল, তাদের বিভিন্ন প্রার্থী কিংবা তাদের নেতাকর্মীদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় তারা কথা বলছে, আক্রমণের ভাষায় কথা বলছে, সেটা কিন্তু আমাদেরকে এই একটা সুষ্ঠু ভোট হবে কিনা সেটা নিয়ে শঙ্কা আসলে জাগিয়েছে। ভোট কেন্দ্র আবার দখল হবে কিনা, সেই মানে আগের মতন পেশি শক্তির যে ব্যবহার সেটা আমরা এইবার দেখতে পাবো কিনা, রাতের বেলা সিল না মারলেও দিনের বেলাতেই ভোট কেন্দ্র দখল করে সিল মারা হবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু রয়েই গেছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে, আপনি জানেন যে তফসিল ঘোষণার পর এই পুরো নির্বাচনের সময় প্রশাসন থেকে শুরু করে সবকিছু কিন্তু নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। সেখানে নির্বাচন কমিশনকে আমরা কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় দেখতে পাচ্ছি, তাদের তেমন কোনো ভূমিকা চোখে পড়ছে না। প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, কোনো জায়গায় তাদের কোনো হস্তক্ষেপ বলেন, কোনো কিছু আমরা দেখছি না। আবার এই কিছুদিন আগেই বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা মারা গেলেন, তারপর বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলতে রাজি না। কারণ হচ্ছে তফসিল ঘটনার পরপর কিন্তু বেশ কয়েকটা গুলির ঘটনা ঘটেছে। হ্যাঁ, এটা চিটাগাঙ্গে হয়েছে, ময়মনসিংহে হয়েছে। অন্তত 4টা ঘটনা। 5 নভেম্বর চট্টগ্রামে বিএনপি নেতা, 17 নভেম্বর রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করা হয়েছে, তিনি মারা গেছেন। 12 ডিসেম্বর ওসমান হাদি হত্যা হয়েছে। 7 জানুয়ারি ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে এর আগে। তো 4-5টি ঘটনা ইতোমধ্যে ঘটে গিয়েছে এবং প্রত্যেকটা যেহেতু মানে আগে যেটা হতো ধরেন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে মারামারি, এবার কিন্তু সেটা না, আমরা লক্ষণ দেখতে পাচ্ছি সরাসরি গুলি করা হচ্ছে, প্রার্থীকে টার্গেট করে গুলি করা হচ্ছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার। এখানে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, সবার যে নিষ্ক্রিয় ভূমিকা। আরেকটি কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে আমি আজকে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সরকার গণভোটের প্রচারণা চালাচ্ছে, সেখানে যে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে ধানের শীষে ভোট দিন, এই একটা ছবি কিন্তু সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছে। তো সরকার কি আগেই মানে একটা দিকে তারা মানে ঠিক করে ফেলেছে যে ভোটটা একটা দিকে চলে যাবে, এবং সবকিছু যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে যে একটা করোনেশনের অপেক্ষায় আছে, শুধুমাত্র একজনকে মুকুট পরিয়ে দেবে। কিন্তু সরকারের পক্ষ থেকে আবার ভোটে যেন দেওয়া হয় সেটিরও প্রচারণা চালা হচ্ছে। আপনি এটা সামগ্রিক বাস্তবতা মাঠের বললেন। নাসির, আপনার কাছ থেকে একটু, ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, আপনি তৃণমূলের রাজনীতি করছেন বহু বছর ধরে, আপনি 1.5 দশকের যে অপশাসন বা ভোট সেগুলো দেখেছেন। এখনকার ভোট 1 মাস বাকি রয়েছে, এখন পর্যন্ত দেশের মানুষের মধ্যে এই ধরনের আস্থাহীনতা পরিবেশ বা ভোট হবে কিনা এই শঙ্কা কেন রয়েছে, একটু যদি যুক্তি খণ্ডন করতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেশের মানুষ এই মুহূর্তে অতি উৎসাহ প্রকাশ করছে না, কিন্তু তীব্রভাবে অপেক্ষা করছে যে দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ দেশের মানুষ এটুকুন বুঝে গেছে যে একটি নির্বাচিত সরকার ছাড়া, একটি নির্বাচিত সংসদ ছাড়া সামনে আগানো যাবে না। তাদের জানমালের নিরাপত্তার কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলো আছে এবং অর্থনৈতিক অবস্থা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, চাকরি বাকরির কথা বলেন, সব কিছুতে তারা প্রচণ্ডভাবে কিন্তু এই মুহূর্তে মানে এটার দ্বারা নিষ্পেষিত। আপনি নির্বাচনে আলাপ হবে কেন? আমি আমার চায়ের দোকান, আমি যে চায়ের দোকানে বসি আমার এলাকায় বিআরটি এর পিছে, আজ দেখি দোকান বন্ধ। আমি বললাম বন্ধ কেন? কয় গ্যাস পায় নাই। গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না। তো ওখানে আলোচনাটা কি হবে? ভোট আলোচনা হবে নাকি গ্যাস আলোচনা হবে? তো আলোচনা হচ্ছে গ্যাস আলোচনা। হ্যাঁ, আলোচনা জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো এই বিষয়গুলো তো জনগণকে ডাইরেক্ট প্রভাবিত করছে আর কি, এইটা একটা বিষয়। আর একটা ব্যাপার দেখবেন যে মানুষের মধ্যে তো একটা সংশয় ছিলই, ভোট হবে কিনা, আদৌ ভোট হবে কিনা, তফসিল আদৌ ঘোষিত হবে কিনা। তফসিল ঘোষণার পর তো একটা স্বস্তির নিঃশ্বাস সবাই, রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই, প্রার্থী অপ্রার্থী সবাই, না ইলেকশনটা হচ্ছে এবার। বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা লড়েছিল তারা, হ্যাঁ এবার আমরা এটা একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জায়গায় আমরা এবার বাংলাদেশকে ঠেলে নিয়ে যাচ্ছি। কিন্তু না, মাত্র 24 ঘন্টা যায় নাই, এর মধ্যে শহীদ ওসমান হাদিকে এটি দেশের ইতিহাসে, এবং এটার হয় কি যে আপনি তখন ঘটনাটা আরেক দিকে ড্র্যাক হয়ে গেল। তারপর ওর মৃত্যুর পরে তারপরে যে আবার কিছু ক্রীড়া এবং প্রতিক্রিয়ার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আরো ধরনের বিভ্রান্তি তৈরি করলো যে না এবার মনে হয় এরকম হতে 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 একটা চূড়ান্ত জায়গা যাবে। তারপরে একটু তারেক জিয়ার দেশে আগমন,
আবার খালেদা জিয়ার হচ্ছে মর্মান্তিক মৃত্যু, এই সব কিছু মিলিয়ে আবার হচ্ছে একটু কুল সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ আছে। তারপরেও মানুষ হচ্ছে প্রকাশ করছে না, কিন্তু তার প্রতীক্ষার জায়গা আছে। আর একটা ব্যাপার আছে যে আমরা রাজনীতিবিদরা বা বিভিন্ন রাজনৈতিক দল বা দলের যে প্রধানরা যে বক্তব্য দিচ্ছি, সেই বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে হচ্ছে দলে দলে তো বিতর্ক থাকবে, চরম বিতর্ক হবে, দুর্দান্ত বিতর্ক হবে, এবং একে অপরকে আক্রমণ করবে, মতাদর্শিকভাবে আক্রমণ করবে, যুক্তি দিয়ে আক্রমণ করবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেই জায়গাটা হচ্ছে খুব মানে পয়েন্ট করার মতো এবং যেটা সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে আমার যখন হচ্ছে পুলিশের মহাপরিদর্শক বলেন আমার ক্ষমতা নাই এইখানে এই নির্বাচনের সময় নিরাপত্তা দেওয়ার, তখন আসলে মানুষ কি মেসেজ পায় যে পুলিশের মহাপরিদর্শকের কথা বলছেন, তার মানে তো হচ্ছে যে সামথিং সমস্যা, যেটা গতকাল তিনি বলেছেন। তারপর যদি আমরা প্রকাশ করি যে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, হ্যাঁ লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে তো কথা থাকতেই পারে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এক প্রতিবেশী তার এনআইডির ঠিকানা ট্রান্সফার করতেই তার কত ঘাম, পায়ের ঘাম মাথায় ফেলতে হয়েছে। আবার কেউ কেউ তো একদিনেই এনআইডি কার্ডটা পেয়ে যায় আর কি। ঠিক আছে, তখন বলে যে আইন আসলে সবার জন্য সমান না। ঠিক আছে, এই জিনিসটা তো একটা বিষয় রয়েছে। তবে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নাই, এটা আসলে চূড়ান্তভাবে বলবার সময় এখনো আসেনি। আমরা অন্তত 12 তারিখ পর্যন্ত আমাদের এটা অপেক্ষা করতে হবে আর কি। এই যে আস্থার সংকট, সেই আস্থা ফেরানোর বা আস্থা অর্জনে ইসির তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যারা নির্বাচনটা পরিচালনা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টাও বারবার একাধিক বক্তব্যে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন দেশের ইতিহাসের সেরা, স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণের ভোট আমরা দেখতে যাচ্ছি। তাহলে সময় কি কম এখন হাতে রইল না? মাত্র 1 মাস রয়েছে। কম না, অনেক অনেক দিন সময় পেয়েছেন। হ্যাঁ, মানে সময় পেয়েছেন, কিন্তু সময় হচ্ছে আসলে কতটা কাজে লাগানো হয়েছে আমরা আগামী দিনগুলোতে বুঝবো। তবে এইটা মনে হয় দেশের মানুষ বিশ্বাস করতে আর পারছে না যে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন, বা সারা পৃথিবী অবাক তাকিয়ে রবে বাংলাদেশের নির্বাচন দেখে, এই বিষয়ে মনে হয় দেশের মানুষ আর এখন আস্থা রাখে না। বরঞ্চ এটা নিয়ে তাদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হয় সেটা অনেকটাই ট্রলের মতো আলাপ হয়, সেটা অনেকটাই হচ্ছে রসিকতা করে করা হবে। মানে এই জায়গাটা বুঝে গেছে যে না, একটা ঐতিহাসিক, একদম মানে সারা পৃথিবীকে তাক লাগানোর মতো নির্বাচন এটা আমরা করতে পারছি না, এটা একটু বোঝা যাচ্ছে। কারণ পারছি না, তার প্রমাণই হচ্ছে যে আপনি বললেন চারটি হত্যাকাণ্ড, বলেন হত্যাকাণ্ড ছাড়াও তো হচ্ছে নানাবিধ সংঘর্ষ যাচ্ছে। আর একটা কথা যেটা জাবির বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে নির্বাচনে তো আসল লড়াই শুরুই হয়নি। যেটা শুরু হওয়ার কথা 21 তারিখ মার্কা দেবে, 22শে জানুয়ারি থেকে হচ্ছে শুরু হবে হচ্ছে আসল প্রচারণার লড়াই। এবং এখন পর্যন্ত যেই প্রচারণা হচ্ছে বা বিষয়গুলো হচ্ছে, এই ক্ষেত্রেও তো একটা লেভেল প্লেইং ফিল্ডের সমস্যা আছে। কেমন সমস্যা আছে? আপনি এখান থেকে বেরোলেই দেখবেন যে আপনি অনেক প্রার্থীর রঙিন পোস্টার পাবেন। হ্যাঁ, আমি আস্তে আস্তে রঙিন পোস্টার দেখতে দেখতে এসেছি আর কি। আপনি এখানে দেখবেন যে রঙিন ফেস্টুন পাবেন। তো রঙিন পোস্টার, ফেস্টুন, এটা তো আরপিও বলে দিয়েছিল যে অমুক তারিখ থেকে হচ্ছে গিয়ে তফসিল ঘোষণার 72 ঘন্টার মধ্যে এগুলো সব সরিয়ে নিতে হবে, নাহলে কি হবে? নাইলে 1.5 বছরের হচ্ছে গিয়ে জেল হবে, কিংবা 1.5 লক্ষ টাকা জরিমানা, নাইলে জেল হবে, এমনকি প্রার্থীটাও বাতিল হবে। বাংলাদেশে এখন মতো কেউ অ্যারেস্ট হয়েছে কিনা কোনো প্রার্থী আমি দেখিনি, আর কেউ টাকা পয়সা দিছে কিনা তাও দেখি নাই, জরিমানাও দিছে কিনা তাও আমি দেখি নাই। হ্যাঁ, হতে পারে তারা হচ্ছে জায়েন্ট দলের প্রার্থী। তো জায়েন্ট দলের জন্য তো আসলে আইন সবার জন্য সমান না, এটাই যদি হচ্ছে আমাদের ইসি প্রমাণ করেন। আর সব কথা শেষ কথা বলে জাবিরের একটা কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, যে যখন হচ্ছে তফসিল ঘোষণা করা হয়ে যায়, নির্বাচন কমিশন সেখানে অল ইন অলের একটা জায়গা ভূমিকা রাখবে। আসলে এইটা হচ্ছে আমাদের যে আগে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানের জায়গাটা ছিল সেইটা অনুযায়ী পঞ্চদশ সংশোধনী আদালত বাতিল করেছেন, কিন্তু তার ইমপ্লাই হবে হচ্ছে আপনার চতুর্থ 10 নির্বাচন, মানে এর পরের নির্বাচনের থেকে। বর্তমান নির্বাচনটার ক্ষেত্রে কিন্তু সেই আইনগুলো সেভাবে হচ্ছে না। ফলে আমার বর্তমান যে নির্বাচনকালীন সরকার রয়েছে, আমার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। তার কাজ শেষ হবে আগামী সংসদ বসলে, আগামী মন্ত্রী পরিষদ হচ্ছে দায়িত্ব নেওয়া পর্যন্ত। অর্থাৎ হচ্ছে গিয়ে ইসির উপরে শুধুমাত্র চাপিয়ে দিলে, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী যে আছে বাংলাদেশের যে
অবস্থা, ইতিবাচকতা যেমন আছে তেমন নেতিবাচকতা আছে। একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা খুবই নাজুক আছে, আইনের শাসনে দেশকে ফিরিয়ে আনা যায় নাই, এমন একটা পরিস্থিতির মধ্যে আমার মনে হচ্ছে যে বর্তমান সরকারকে যদি আমি দায় থেকে মুক্তি দিয়ে দিই তাইলে কিন্তু হচ্ছে আমাদের কপাল খুব একটা ভালো হতে নাও পারে। নিশ্চয়ই। জাভেদ রাসিন, আপনার কাছে একটু মজার প্রশ্ন করতে চাই। আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, এখানে আপনার প্রতিদ্বন্দ্বী আপনারই সহকর্মী, সহযাত্রী, সাবেক এনসিপির সদস্য ছিলেন, এখন স্বতন্ত্র প্রার্থী তিনি ডাক্তার তাসনিম যারার সঙ্গে মুখোমুখি লড়াই করে কেমন অনুভূতি পাচ্ছেন? আচ্ছা, আপনার এই প্রশ্ন জবাব দেওয়ার আগে ভাইয়ের ওই কথাটা একটু বলি। সেটা হচ্ছে আমি কিন্তু শুধু ইসির কথা বলিনি, আমি একই সাথে কিন্তু সরকারের কথাও বলেছিলাম সেই জায়গাটায়, যে সরকারেরও এখানে প্রচণ্ড দায়ের আছে। পুরো এই যে এখন পর্যন্ত মাঠে নির্বাচনে উত্তাপ ছড়ায় দিতে পারলো না সেটা নিয়ে। এবং গণভোট নিয়েও একটু বলে রাখি, সেটা হচ্ছে গণভোট নিয়েও সরকারের তরফ থেকে যেই পরিমাণ প্রচারণা আশা করা উচিত ছিল সেটাও আমরা দেখতে পাচ্ছি না। একেবারেই অপ্রতুল, কোনো রকম দায় সারাভাবে অনলাইনে দিচ্ছে কিংবা হয়তো ইউএন অফিস থেকে একটা ছোট প্রোগ্রাম করে দিচ্ছে, এতটুকুই। কিন্তু এই সরকার তো সংস্কারের ম্যান্ডেট নিয়ে আসা সরকার, সংস্কারটা হচ্ছে তার প্রধান এজেন্ডা। বাকি ইলেকশন আমরা এটাকে তার গৌণ হিসেবে ধরে এটাকে মুখ্য ধরা উচিত ছিল, এবং সেই রকম প্রচারণা কিন্তু সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি না। আর এবার আসি আপনার প্রশ্নে। যিনি আমার ঢাকা ৯ আসনে যার কথা বললেন, আমার সাবেক সহকর্মী, সহযোদ্ধা ডক্টর তাসনিম জারা, উনি স্বতন্ত্র লড়াই করছেন, তার জন্য শুভকামনা রইল। এবং আমি যেহেতু দল থেকে আমাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি আমার দলের পক্ষ থেকে আমার দলের নেতাকর্মী যারা আছেন, আমার দলের যারা শুভানুধ্যায়ী আছেন, তথা আমার জোটের যারা সমর্থক কর্মী শুভানুধ্যায়ী আছেন, তাদের সাথে নিয়ে আমি আমার কাজটুকু করে যাচ্ছি। আমি আমার জার্নিটা আমি এখানে আসলে উপভোগ করার চেষ্টা করছি। এখানে কে আমার প্রতিদ্বন্দ্বী, কার কি আছে না আছে ওইসব আমি আসলে দেখছি না। আমার যা আছে আমি সেটা নিয়েই আসলে সামনে এগিয়ে যেতে চাই। আমি বলেছি যে আমি আসলে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় হাঁটতে চাই, মানুষের সাথে কথা বলতে চাই। মানুষ সিদ্ধান্ত নিবে ভোট দেওয়ার সময় কাকে বেছে নিবে, কি করবে না করবে। কিন্তু আমি ওই যে কে আমার প্রতিদ্বন্দ্বী, তার সাথে আমি লড়াই কেমন হবে না হবে এইসব নিয়ে আমি এখন আপাতত ভাবছি না। নিশ্চয়ই। ভোটে জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোট আর জোটের প্রশ্ন নিয়ে রাসিন আপনার কাছেই ফিরবো, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্স ভোটের লড়াই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, তারা ঢাকার বিভিন্ন আসন থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন। আশা করি সঙ্গেই থাকবেন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। ঢাকা ৯ থেকে এনসিপির মনোনীত প্রার্থী জাভেদ রাসিন রয়েছেন, একই সঙ্গে রয়েছেন ডাক্তার আহমদ সাজুদ্দুল হক রুবেল, ঢাকা ১৫ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির মনোনীত প্রার্থী। এবং একই সঙ্গে আমার সঙ্গে জুমে এই মুহূর্তে যোগ দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি, তিনি হবিগঞ্জের ৩ আসন থেকে লড়ছেন, কাজী মহসিন আহমেদ। কাজী মহসিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি রিন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। মহসিন আহমেদ, আপনার কাছে একটু সরাসরি যেতে চাই। আপনি তো নির্বাচনের প্রচারণা করবেন যখন শুরু হবে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, মাঠের পরিবেশ আপনি কেমন দেখছেন? আমি যদি বলি যে রাজনীতিকে কেন্দ্র করে গত ১ মাসে অন্তত বড় বড় ৪টি থেকে ৫টি হত্যাকাণ্ড হয়েছে, ভোটের পরিবেশে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ভূমিকা সেটি কেমন দেখছেন, একটু যদি বলতেন। জি, ধন্যবাদ দীপ্ত টিভিকে আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য। আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি বিশেষ করে হবিগঞ্জ ৩ সদর এলাকায় শাস্তাগঞ্জের সমস্ত ভোটারদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, সাধারণ মানুষ এবং ভোটারদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল যে আমরা বিগত পর তিনটি নির্বাচনের পরে আমরা ভোট দিব, কিন্তু আসলে পুরোপুরি শঙ্কামুক্ত পরিবেশ আমরা বলতে পারি না। এখনো ভোটারদের মধ্যে শঙ্কা আছে। এমনকি কোনো জায়গায় আমরা দেখি যে আসলেই ১২ তারিখে নির্বাচন হবে কিনা এরকম কোনো মানে এরকম শঙ্কাও সাধারণ মানুষের কাছ থেকে শোনা যায়। তা আপনি ইতিমধ্যেই বলেছেন যে ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে তিন বা ৪টি খুন হয়েছে। শুধু খুন না, মাঠে কিন্তু অনেক প্রভাব বিস্তারের জন্য, পেশি শক্তি প্রদর্শনের জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালানো হচ্ছে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ভূমিকা নেওয়ার কথা ঠিক সেভাবে ভূমিকা আমরা আসলে দেখছি না।
নিশ্চয়ই ডাক্তার সাজ্জাদুল হক রুবেল, তৃণমূল থেকে রাজধানী একই ধরনের বার্তা পাওয়া যাচ্ছে প্রার্থীদের কাছ থেকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভোটে জোট একটা বড় ফ্যাক্টর কিনা এই নির্বাচন ঘিরে। আমরা দেখলাম বড় বড় রাজনৈতিক দলগুলো ছোট যারা রাজপথের আন্দোলন করেছেন তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের জোট করেছে। এটি আসলে আগামীর যে সংসদ গঠিত হবে তাতে কেমন বার্তা দেবে আসলে? জোট গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, ঠিক আছে। জোট শুধু হচ্ছে নির্বাচনের জন্য না তো, যে কোনো আদর্শিক লড়াইয়ের জন্য, যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য জোট হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। তবে জোটের আবার ধরন এবং গড়ন আছে, এটা আমার একটু বুঝতে হবে। কিছু কিছু জোট হয় হচ্ছে খুব আদর্শ ভিত্তিক জোট। ধরেন ইসলামপন্থী কতগুলো দলের একটি জোট হলো, সেটা একটা বোঝানো ইসলামিক জোট হলো। বা অনেকগুলো বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির জোট হলো, যেমন বাম গণতান্ত্রিক জোট, এটা একটা আদর্শ ভিত্তিক জোট, স্ট্র্যাটেজিক একটা অ্যালাই। আবার কতগুলো জায়গা আছে, যেমন আমরা বিএনপি মানে বিগত আমেরিকা সরকারের আমলে বিএনপির একটা নতুন ট্যাকটিক্যাল জায়গায় দেখেছেন যে বিএনপি ও সমমনা 12 দল, তার সমমনা দলগুলোর সাথে ঠিক জোট না, কিন্তু তারা একসাথে একই সুরে একই তালে লড়াইটা লড়বার চেষ্টা করে, এবং এরকম একটা জিনিস আমরা দেখেছি আর কি। তবে এইবারে নির্বাচনের ক্ষেত্রে খুব নতুন নতুন কিছু প্রপঞ্চ আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। সেটা হচ্ছে যে জোটের ক্ষেত্রে একটা নির্বাচন কমিশন এবার একটা বেশ ভালো টুইস্ট দিয়ে দিয়েছে একবার। অতীতে আমরা দেখেছি যে নৌকা মার্কার জন্য হচ্ছে মানে দলে থাকা বা সেখানে চেষ্টা করা, জোটে থাকা এবং নৌকা মার্কায় এমপি হওয়া খুব সহজে চেষ্টা করতো আর কি। যেহেতু আমি ডামির নির্বাচন হোক আর রাতের বেলা নির্বাচন হোক, আর নৌকা মার্কাটা পেয়ে গেলেই সে নিশ্চিত ছিল যে আমি এমপি হচ্ছি, এবং সেই জন্যই জোটে থাকা আর কি, আদর্শিক মিল থাকুক আর না থাকুক আর কি। কিন্তু এবারের যেটা হচ্ছে নির্বাচন কমিশনের টুইস্ট, যেটা হচ্ছে খুবই মানে আমার কাছে আকৃষ্ট করেছে, যে যার দলের মার্কায় আপনারা নির্বাচন করবেন। এবং এখানে আসলে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে যে মার্কাটা দুর্বল, আমার মার্কাতে আমি ভাবলাম যে বিএনপির সাথে আন্দোলন করছি, এই ধানের শীষ মার্কে নির্বাচন করবো, আরে এই ধানের শীষ আর পাওয়া গেল না, তাহলে তো আমার এমপি হওয়া অনিশ্চিত। আরে এই অনিশ্চিত সিচুয়েশনে কি করা যায়, আমার নিজের হাতে গড়া দলই আমি ভেঙে ডেঙে দিয়ে চলে গেলাম হচ্ছে মানে বিএনপিতে যোগ দিয়ে দিলাম আর কি। আমার দল বড় না, দলের চেয়ে আমি বড়, আমার ক্ষমতায় যাওয়াটা বড়, ক্ষমতার ভাগ নেওয়াটা বড় আর কি। আদর্শ পরের কথা, দল আরও পরের কথা আর কি। তো এরকম একটা ব্যাপার হচ্ছে জোটের রাজনীতির একটা নতুন রূপ আমরা দেখলাম, বিকৃত রূপে দেখলাম। আবার জোটের প্রশ্নে গিয়ে আমরা আবার একটা জিনিস দেখলাম আর কি, সেটা হচ্ছে যে নীতি, আদর্শ বা ঘোষণা, এই যে স্ট্র্যাটেজিক যে জায়গা, যে আমরা একটা নতুন বন্দোবস্তে, রাজনীতির একটা নতুন বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাব, এই যে ঘোষণা, সাহসী একটা প্রদীপ্ত ঘোষণা, এবং সেটা জনগণ এবং তরুণ সমাজ হচ্ছে গিয়ে সেটাকে খুব আকর্ষণীয়ভাবে তাদের কাছে এটা উপস্থাপন হয়েছে, এবং তারাও এটাকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এদের মাধ্যমে একটা নতুন কিছু তৈরি হবে, নতুন বন্দোবস্ত তৈরি হবে। নতুন বন্দোবস্ত রেখে শুধুমাত্র নির্বাচনের কৌশলগতভাবে নির্বাচনে জিতে আসার জন্য, হ্যাঁ, অন্যের ঘাড়ে ভর দিয়ে এই যে নির্বাচনের যে জোট, যদিও এটার ক্ষেত্রে আমি অনেকের কাছে শুনেছি যে এটা দিস ইজ নট জোট, এটা একটা আসন সমঝোতা, এটা একটা ইত্যাদি ইত্যাদি বিষয় আমি শুনে আর কি। আবার হচ্ছে যে জামাতের এদের কাছ থেকে শুনে এটা আমাদের জোট এবং আমাদের সফলতা হচ্ছে আমরা এদেরকে নিয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের ক্যারিজমা। কিন্তু এটার মধ্যে আমরা দেখছি সেটা হচ্ছে যে কৌশল নীতি বা আদর্শকে অতিক্রম করে যাচ্ছে, এবং যে কৌশল নীতি বা আদর্শকে অতিক্রম করে যায় সেই কৌশল আর যা বলবো সেটা খুব একটা জনবান্ধব কৌশল হবে না। জাভেদ রাসিন, আপনারা নতুন রাজনৈতিক দল, অনেক আশা নিয়ে রাজপথের আন্দোলন করেছেন, 1.5 দশকের অপশাসন একদম হটিয়েছেন। আপনাদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশার জায়গা থেকে আপনারা বড় রাজনৈতিক দলের সঙ্গে একটি জোট করলেন, আসন সমঝোতাও বলতে পারি, সেটিও করেছেন। আপনি ভালো বলতে পারবেন। আসলে আমি ইঙ্গিত করছি জামাতের সঙ্গে এনসিপির যে সমঝোতা হলো সেটি নিয়ে, এটিকে আপনাদের দলের পক্ষ থেকে আপনারা এটি আলোচনা করেছেন কিনা, দেশের মানুষ কিভাবে নিল, এটি আপনারা মূল্যায়ন করেছেন কিনা? আচ্ছা, এই জোট বা মানে আসন সমঝোতাই আমি বলবো, কারণ আমাদের এখানে আসলে আমরা আসন সমঝোতার ভিত্তিতেই এগিয়েছি এবং কথাবার্তা যেটা হয়েছে এটার যে ভাই একটা কথা বলছিলেন যে আদর্শ ভিত্তিক যে জোট,
এখন আদর্শ ভিত্তিক জোট আবার নির্বাচন সামনে রেখে কৌশলগত জোট, আপনি যেটাই বলেন না কেন, আপনি একটা রাজনৈতিক দলকে অবশ্যই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাকে ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে হবে। আর গণ অভ্যুত্থান থেকে বেড়ে ওঠা একটা রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের ঠিক ১.৫ বছরের মাথায় একটা নির্বাচন হচ্ছে, এই দলটার অবশ্যই আমরা মনে করি যে তার সংসদে প্রতিনিধিত্ব থাকা জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনি জোট বা আসন সমঝোতা যেই নামেই এটাকে আপনারা অভিহিত করেন না কেন, এখানে কিন্তু আমাদের দলের ভিতরে এটা নিয়ে বারংবার আলোচনা হয়েছে। দেশের মানুষ কি বলবে, কি ভাববে, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি আসলে বিভিন্ন ফোরামে, আমাদের তো দলের বিভিন্ন ফোরামে আমরা আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আরেকটি ব্যাপার একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই আদর্শিক জোট বা কৌশলগত জোট আপনি যেটাই বলেন না কেন, আমরা এখানে কিন্তু সংস্কারটাকে একটা বড় প্রাধান্য দিয়েছি। আপনারা দেখবেন যে জুলাই সনদের ঠিক পরপরই বা আগে থেকেই আমরা যখন ঐকমত্য কমিশনের যে সময়গুলো, সেই সময়ে একটা রাজনৈতিক দল তারা কিন্তু সরাসরি এই সংস্কারের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। সেই জায়গাটায় আমরা মনে করেছি যে এমন যে সংস্কার প্রস্তাব এখন আমাদের সামনে আছে, সেটা বাস্তবায়ন করতে হলে, সেটাকে টেকসই করতে হলে সংস্কারপন্থী বা সংস্কার মনা যে দলগুলো আছে, যারা সংস্কারটা বাস্তবায়ন আসলেই করতে চায়, আমরা তাদেরকে পাশে পেতে চেয়েছি। এবং সেই কারণে আমাদের মনে হয়েছে যে এই 11 দলের ভিতরে যেই সকল দলগুলো রয়েছে তারা সংস্কার নিয়ে বেশি সিরিয়াস। আমি অন্য দলকে কোনো ধরনের এক্ষেত্রে নেগেটিভ মন্তব্য করব না। আমরা মনে করেছি যে এই দলগুলো সংস্কারের জন্য বেশি সিরিয়াস আমাদের মনে হয়েছে, এবং যেহেতু সংস্কারটা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল এজেন্ডা, সংস্কার বাস্তবায়ন করাটা, জুলাই সনদ বাস্তবায়ন করা, সেই জায়গায় এই জোটটা বা এই আসন সমঝোতা বলেন, এটা কিন্তু একটু বেশি প্রাধান্য পেয়েছে এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। নিশ্চয়ই জাভেদ রাসিন, আপনার উত্তর পেয়েছি। আবারও আপনার কাছে একটু পরে ফিরতে চাই। কাজী মহসিন আহমেদ হবিগঞ্জ 3 আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে লড়বেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে। আপনি যদি আমাকে শুনতে পারেন মহসিন, আপনার কাছে একটু সরাসরি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে, এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের, কিন্তু আপনার দল যে রাজনীতি করেছে 1991 সালে মাত্র 4707টি ভোট পেয়েছে, যিনি লড়েছিলেন 96 সালে 2670টি ভোট পেয়েছিলেন। আপনার দলের যিনি প্রার্থী ছিলেন, প্রায় 30 বছর পর এক অভিন্ন সমীকরণে, অর্থাৎ 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার করছেন। মূল্যায়ন করবেন একটু নিজেকে, যে এবার কেমন করবেন? জি, আপনাকে ধন্যবাদ আবারও সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, 1993 সালের পরে আমরা আবার আমাদের নিজস্ব প্রতীক নিয়ে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এর মধ্যে তো নদীর পানি অনেক গড়াইছে। আমরা ময়দানে ছিলাম, শত নির্যাতন জুলুম সহ্য করেও আমরা ময়দানে ছিলাম, মানুষের পাশে ছিলাম। আর এখন আমরা মানুষের পাশে যাচ্ছি, মানুষ আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে, আমরা শতভাগ যদি লেভেল প্লেইং ফিল্ডটা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণ যদি তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছিলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনারা উদ্বেগ রয়েছে কিনা? আমি দেখছিলাম যে আজ ইসিকে আপনাদের দলের প্রধান তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ বা শঙ্কা রয়েছে। পরে বলেছেন তিনি যে প্রয়োজনে আরও কিছু সময় নিয়ে দেশের মানুষকে আপনার দলের পক্ষ থেকে জানানো হবে এই শঙ্কার কথা। আপনারা এখনো শঙ্কিত কিনা এই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে? হ্যাঁ, জি জি, আপনি ঠিকই বলেছেন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করার সুযোগ আমরা চেষ্টা করতেছি, যাতে নির্বাচনের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে যে শঙ্কা আছে, ভোটারদের মধ্যে যে শঙ্কা আছে, সেই শঙ্কাটা যাতে প্রশাসন দূর করে দিতে পারে। সত্যিকার অর্থেই যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, যাতে সাধারণ মানুষ, ভোটাররা যাতে নির্বিঘ্নে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা এটা এ ব্যাপারে আমাদের আমিরে জামাতও বলেছেন, আমরাও স্থানীয়ভাবে এভাবেই শঙ্কার কথা প্রকাশ করতেছি। বিভিন্ন জায়গায় আমরা বলতেছি, যেখানে যেখানে হুমকি দামকি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করতেছি। সবশেষ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি জুমে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন, কিন্তু বিএনপির জোটে আমরা দেখছি এই মুহূর্তে অবিশ্বাস। আপনারাও একসময় এই বড় দলটির সঙ্গে জোট করেছিলেন। আপনারা যে ইসলামী ঘরানার দল, তারাও জোট করেছেন ইসলামী দলগুলো নিয়ে, এবং এনসিপিও আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের জোটে এক ধরনের খবর রয়েছে গণমাধ্যমে যে বিভক্তি এরই মধ্যে চরমে পৌঁছেছে। একটু যদি বলতেন যে এটি কি আসলে আশঙ্কা, নাকি আপনারা অনেকটাই ভোটের 1 মাস আগে ভালো অবস্থানে রয়েছেন জোটগতভাবে?
আহ, আলোচনা সমালোচনা তো সব জায়গায় থাকে। আমরা বিশ্বাস করি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সঠিক রাস্তায় আছেন এবং ওনারা সেখানে সঠিক আলোচনাই করতেছেন। সেখান থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ। এখানে কোনো আশঙ্কার কোনো বিষয় আমরা দেখতেছি না। কাজী মহসিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। কাজী মহসিন আহমেদ, যিনি সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী হবিগঞ্জ, তিনি হবিগঞ্জ 3 থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন ভোটের লড়াইয়ে। জাভেদ রাসিন, আপনার কাছে একটু ফিরতে চাই। জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আপনার দলের পক্ষ থেকে করা হয়েছিল, যাদের রাজনৈতিক অতীত নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, যাদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে এই মুহূর্তে আপনারা জোটবদ্ধভাবে রয়েছেন, আমি আবার একটু জোটের কথায় একটু ফিরতে চাই। আমি কি ইঙ্গিত করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কি? জুলাই সনদ নিয়ে যে আপনি যে ইঙ্গিতটি করেছেন সেটা কিন্তু অতীতে ঘটেছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জামায়াত ইসলামীর যে অবস্থান ছিল সেটাকে আমরা তখন সমালোচনা করেছি, কিন্তু পরবর্তীতে জামাত তাদের অবস্থান থেকে কিন্তু সরে এসেছে এবং তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তথা এই সংস্কারটাকে টেকসই করার জন্য তাদের যে অভিব্যক্তি সেটা কিন্তু পুনরায় ব্যক্ত করেছে এবং তারা সংস্কারের পক্ষে তথা এই আমাদের যে এখন 11 দলীয় যে জোট হিসেবে অভিহিত করা হচ্ছে যে দলগুলো আছে, প্রত্যেকটি দলে কিন্তু সংস্কারের পক্ষে তথা এই জুলাই সনদের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের মূল এজেন্ডাই হচ্ছে এই জুলাই সনদকে তারা অনতিবিলম্বে সংসদে যাওয়ার পরে এটা বাস্তবায়ন করা। তো এদিক থেকে আপনি যেই কথাগুলো বলেছেন সেটা সেই বাস্তবতায় ঠিক ছিল, আবার একই সাথে এখন নতুন বাস্তবতা এসে দাঁড়িয়েছে। রাজনীতিতে আপনি যেভাবে বললেন শেষ কথা বলে যেমন কিছু নেই, রাজনীতিতে তো এক একটা দল বিভিন্ন সময় কৌশলগত কারণে অনেক অবস্থান তাদের পরিবর্তন করেছে। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করিনি। এক্ষেত্রে জামাতি বরঞ্চ তারা সংস্কারের পক্ষে তারা বরঞ্চ আরও একটু বেশি অগ্রসর হয়েছে বিধায় আমাদের সাথে এই কৌশলগত বা আদর্শিক যেইভাবেই অভিহিত করেন না কেন সংস্কারের পক্ষে আমরা একটি সমঝোতা কিংবা জোটে যেতে পেরেছি। নিশ্চয়ই। দর্শক, আপনারা দেখছেন গ্রিন প্রেজেন্স ভোটের লড়াই। এই মুহূর্তে আমার সঙ্গে আলহাজ জি.কে. গৌস, যিনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, তিনি হবিগঞ্জ 3 থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি ওখান থেকে নির্বাচন করবেন। একটু আগে জামাতের প্রার্থী, তার সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছিল। জি.কে. গৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা বিরতিতে যেতে চাই, তবে বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছুটতে চাই। আপনি মাঠের পরিবেশ কেমন দেখছেন? জামাতের যিনি প্রার্থী রয়েছেন কাজী মহসিন আহমেদ, তিনি আমাকে জানাচ্ছিলেন যে ভোট নিয়ে এখনও শঙ্কা রয়েছে। আপনি বড় দলের রাজনীতি করছেন, ভোট 1 মাস বাকি রয়েছে, আপনি কি আপনার আসনে শঙ্কা দেখছেন কিনা? বিরতির পর উত্তর চাইব। নতুন রিন, যার প্রো সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আপনারা দেখছেন গ্রিন প্রেজেন্স ভোটের লড়াই। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। একই সঙ্গে আমার সঙ্গে জুমে বা ডিজিটালি ভার্চুয়ালি আমার সঙ্গে যোগ দিয়েছেন এই মুহূর্তে আলহাজ জি.কে. গৌস, যিনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, যিনি হবিগঞ্জ 3 আসন থেকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল কাজী মহসিন আহমেদ, যিনি জামাত ইসলামের প্রার্থী। জি.কে. গৌস, যে প্রশ্নটি করছিলাম যে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড দেখছেন কিনা, ভোট নিয়ে শঙ্কা এখনও আপনার এলাকায় রয়েছে কিনা? জামাতের প্রার্থী অভিযোগ করছিলেন ভোট নিয়ে শঙ্কা রয়েছে। ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভির আমাকে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম, শুভকামনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 40 বছরের একজন পুরাতন কর্মী। মাঠে ময়দানে থাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ইতিপূর্বে আমি আমার দল মনোনীত হয়ে 2004, 2011, 2015 3বার আমি টানা মেয়র নির্বাচিত হয়েছি এবং সর্বশেষ আমি কারাগারে বন্দি থেকে নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমার প্রতিপক্ষকে 3500 ভোটের ব্যবধানে নৌকাকে পরাজিত করে আমি 3য়বার মেয়র নির্বাচিত হয়েছি। হবিগঞ্জ থেকে আমি 2018 সালে আমি পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং ভোট কি হয়েছে সেটা তো আপনারাই ভালো জানেন। এবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করছি। সকল রাজনৈতিক দল আমরা আইনের কাছ থেকে সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধা পাচ্ছি। আমি আমার প্রতিপক্ষকে আমি বলি না, আমার বন্ধু। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে ভিন্ন মত, ভিন্ন পথের মানুষকে নিয়ে একসঙ্গে পথ চলা। আমি আমার ভাই জামাতে ইসলামের যিনি বলেছেন যে ভোটের সংখ্যা, তিনি যদি আমাদেরকে বলেন আসুন আমরা 2 ভাই মিলে আরো যে প্রতিপক্ষ আছেন আমরা সবাই মিলে সেটা দূর করি, আমরা ভোটারদেরকে আশ্বস্ত করি। ভোটাররা তো এমনি ভয়ে ছিলেন, হাসিনার ভয়ে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের প্রশাসনের ভয়ে। আবারও যদি আমরা ভোটারদেরকে ভয় পাইয়ে দেই তাহলে ভোট কে করবে? এই সমস্ত কথা বাদ দিয়ে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাই, যেখানে সমস্যা আছে
আমরা সম্মিলিতভাবে সকলে মিলে সেই সমস্যার সমাধানে আমরা উদ্যোগী হই। আমি মনে করি যে হবিগঞ্জে একটা সুন্দর পরিবেশ ফিরে এসেছে, একটি উৎসব আমেজ তৈরি হয়েছে, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে, যারা বিগত 17টা বছর তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে তারা ভোট দিতে পারেননি। এবার তারা ভোট দিয়ে তাদের সেই প্রত্যাশিত 2024 এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রত্যাশা পূরণে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা অহেতুক কথা না বলে আমরা দ্বারে দ্বারে যাই, ভোটারদেরকে আশ্বস্ত করি ওনারাই ওনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে আগামী সংসদে নির্বাচিত করে রাষ্ট্রের খেদমতের সুযোগ দেবেন, এটা আমি প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। না, নিশ্চয়ই জিকে ঘোষ আমার সঙ্গে থাকবেন আপনি। আমি একটু পরে আবারও আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই আপনার নির্বাচনী আসন নিয়ে। তবে একটু এবারে স্টুডিওতে ডাক্তার আহমেদ সাজেদুল হক রুবেল, আপনার কাছে আপনার আসনের একটি প্রশ্ন, যেই প্রশ্নটি আমি রাসিনকেও করেছিলাম, তার আসনের প্রতিদ্বন্দ্বী তারই সহকর্মী। আপনার আসনে তো হেভিওয়েট প্রার্থী আমি লক্ষ্য করছি, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রয়েছেন, এছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রার্থী রয়েছেন ঢাকা মহানগরের যুব দলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। নির্বাচনী উত্তাপ আপনি কেমন অনুভব করছেন? ধন্যবাদ। তারা নিশ্চয়ই হেভিওয়েট, যদিও আমার হেভিওয়েটের একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞায় তারা হেভিওয়েট নয়। তাদের মধ্যে একমাত্র আমি হচ্ছি যে বিগত 30 বছর ধরে একেবারে কিশোর বয়স থেকে শুরু করে এই যাবৎকালে ওই এলাকাটাকে ধরে আমি লড়াই এবং সংগ্রাম করেছি। ওই এলাকা থেকে আমার ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন শুরু। আমি এখন কেন্দ্রীয় নেতা হতে পারি কমিউনিস্ট পার্টির, কিন্তু আমার প্যারেন্ট জায়গা আমার তৃণমূল রুট এটা আমার। এবং ওইখানকার মানুষের যে সমস্যা ওটা আমার নিজেরও সমস্যা। ওখানে মানুষ গ্যাস না পাওয়া মানে আমার বাসায় গিয়ে চুলা জ্বলে না। ওইখানে যখন পানি পাওয়া যায় না, পাম্প দিয়ে টেনেও পানি পাওয়া যায় না, সারা রাত আমাদের জেগে থাকতে হয়। এটা যেমন ওখানকার সাধারণ মানুষ ভোগে, ওইরকম ভোগে আমিও ভোগি। এবং আমি প্রায় সব সরকারের আমলেই ওইখান থেকেই গ্রেপ্তার হয়েছি। বিগত স্বৈরাচারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারও আমার বাসার থেকে যেমন আমাকে তুলে নিয়ে গিয়েছিল, তেমনিভাবে এখানেও আমি বিএনপি জামাত সরকারের আমলে বারবার অ্যারেস্ট হয়েছি, জেলও খেটেছি আর কি। ফলে এই এলাকাটা আমার কাছে খুব ন্যাচারাল এলাকা। ফলে তাদেরকে রাস্তাঘাট চিনতে হবে, অলিগলি চিনতে হবে, আমাকে আবার চিনতে হয় না আর কি। আর দ্বিতীয়ত আমি তো জায়েন্ট না, আমাকে খুব ভয় পায় না। জনগণ আমার কাছে খোলামেলা কথা বলে, খোলামেলা আমার সমালোচনা করে, খোলামেলা আমার কাছে সংশয় ব্যক্ত করে। এই সুযোগ ওনারা পাবে না অত উপরে থেকে আর কি। তো সেই কারণে আমরা আমাদের শক্তি দিয়ে লড়ছি। তবে আমাদের প্রার্থীরা যা বলেন সেটা তো খুবই মনে হচ্ছে সবার হাতে একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, ঘষে ঘষে তারা সব কিছু চেঞ্জ করে দেবে। সব কিছু চেঞ্জ করা এত সহজ বিষয় না, ঠিক আছে? তো আমরা সেরকম অলিক কোনো ইস্তেহারও দিচ্ছি না, অলিক কোনো বক্তব্য দিচ্ছি না। নিশ্চয়ই যা বাস্তবায়নযোগ্য তেমন কিছু ছোট ছোট পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সাথে কাজ করছি। আমি একটু ভার্চুয়ালি যেহেতু ওনাকে একটু ধন্যবাদ দিয়ে একটু ছোট্ট প্রশ্ন উত্তর নিয়ে রাসিন আপনার কাছে ফিরবো। আলহাজ জিকে গৌস, আপনি একটু আমাকে বলবেন যে আমি যদি ভুল না করি 1988 সালের চতুর্থ সংসদ নির্বাচন থেকে ফ্যাসিস্ট পরবর্তী 2008 সালের নির্বাচন পর্যন্ত এই আসনের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আওয়ামী লীগ বনাম আবুল এস মোহাম্মদ মুবিন চৌধুরী। এই প্রেক্ষাপটে এবারের নির্বাচন অনেক বছর পর অনেকটা ফাঁকা মাঠ মনে হচ্ছে কিনা আপনার কাছে? বাংলাদেশের জনগণ আগেও বাংলাদেশে ছিল, এখনো বাংলাদেশে আছে, গুটি কয়েক আওয়ামী লীগ মাত্র পালিয়েছে। অত ফাঁকা মাঠের কোনো চিন্তাও ব্রেইনে আনা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব গত বছর হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আমরা সেই বিবেচনায় মাঠে লড়ছি। আমরা ফাঁকা মাঠে কোনো সময় গোল দেওয়া বিএনপি অভ্যস্ত নয়। বিএনপি বরাবরই মানুষের ভালোবাসা শিখতে হয়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আর আমি মাঠে মাঠে বড় হয়েছি। আমি জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম, জেলা যুব দলের সভাপতি ছিলাম, জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম, কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। এই বিএনপিতে আমার 41 বছর। এর মধ্যে আমি 1517 দিন হাসিনার বদলতে আমি জেলে ছিলাম। অতএব হবিগঞ্জের মানুষ আমার ভালোবাসে, জেলে থাকি বাইরে থাকি। আগামী 12 তারিখ ফেব্রুয়ারি মাসের ইনশাল্লাহ রাত্রে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবক হতে চাই, জনগণের সেবক হয়ে জনগণের মধ্যে থাকতে চাই। জন্মেছি বাংলাদেশে, মৃত্যুটা যেন এই দেশে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আমাদেরকে উজ্জীবিত করে ভালো কর্মের শেষ ফলটা যে ভালো হয়, এটা উদাহরণ হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আমরা ওনার কর্মী হিসাবে মানুষের মধ্যে আমাদের বিচরণ। অতএব ফাঁকা মাঠে নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করে আমরা বিজয়ী হওয়ার মতো আনন্দ আছে, এটাই আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই। দীপ্ত টেলিভিশনকে এবং যারা আছেন নিশ্চয়ই জি কে ঘোষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই এই ভোটের জন্য শুভকামনা। নিশ্চয়ই অন্যদিন আরও আপনার কথা শুনবার প্রয়াস থাকবে। গ্রিন প্রেজেন্স ভোটের লড়াইয়ে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। জাবেদ রাসিন, আপনার কাছে আসতে চাই, ভোট যেহেতু দোরগোড়ায়, নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের কথা কিছুদিন থেকে বলছে বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, আর বিএনপি বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের কথা, তারা মাঝে মধ্যেই বলছে, আবার নির্বাচনও চাইছে। আর জামাতের আজকে শীর্ষ নেতৃত্ব বলেছে নির্বাচনের পরিবেশ নিয়ে তাদের এখনও শঙ্কা রয়েছে, আজকে তারা ইসিতে জানিয়েছে। এমন বাস্তবতায় আপনারা নতুন রাজনৈতিক দল, আপনারা নতুন কোনো বিবেচনা করছেন কিনা রাজনীতিতে? না, আমরাও তো আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটি, তার প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনিও কিন্তু নির্বাচন কমিশনে দেখা করে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যে নাই সেটা কিন্তু উনি বলে এসেছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আসলে আমরা এই মুহূর্তে দেখছি না। প্রশাসন একটা দিকে পুরোপুরি হেলে পড়েছে, তারা সেই একটা দলের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর ঐক্যমত্যের সরকার বা জাতীয় সরকার যে ধারণার কথা আপনি বলছেন, যে রাজনৈতিক দলগুলো বলছে, আমার বিশ্বাস, আমার মনে হয় যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, যারাই বিজয়ী হোক না কেন, যেহেতু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আমরা ধরে নিচ্ছি এটা জনগণ এর পক্ষে রায় দেবে, এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই জায়গায়, সেই বাস্তবতায় বিরোধী দলকে ছাড়া আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না, এটার সুযোগ নাই। যে সকল বিধান আমরা এই জুলাই জাতীয় সনদে নিয়ে আসতে পেরেছি, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন যে কমিটিগুলো থাকবে, আপনার হচ্ছে পার্লামেন্টারি যে কমিটিগুলো হবে, সবগুলোতে কিন্তু বিরোধী দলের কিন্তু একটা জায়গা আছে। তো সেই জায়গাটায় আপনি বিরোধী দলকে সাথে না নিয়ে, আগে যেরকম আমরা দেখতাম যে একটা সংসদ বিরোধী দল মাসের পর মাস নাই, তারা 90 দিনের ঠিক আগের দিনে এসে উপস্থিত হয়ে আবার চলে যেত, সেই পরিস্থিতি এবার হবে না। এবার সরকারি দলকেও অনেক দায়িত্বশীল হতে হবে, বিরোধী দলকে সাথে নিয়ে তার আসলে পথটা চলতে হবে। না হলে জুলাই জাতীয় সনদের মাধ্যমে যেই সরকারটা সামনে আসতে যাচ্ছে, সেই সরকারটা সামনে পথ চলাটা অনেক কণ্টকাকীর্ণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ধারণার কথা শুনতে পাচ্ছি, জাতীয় সরকার কিংবা ঐক্যমত্যের সরকার, এই ঐক্যমত্যের সরকার বা জাতীয় সরকার এটা কি হবে আমি জানি না, কোন ফরম্যাটে হবে জানি না, তবে সরকারি দলে যারাই থাকুক না কেন তাদের অবশ্যই বিরোধী দল, এমনকি তৃতীয় বিরোধী দলকেও তাদের সাথে দরকার পড়বে। সাজিদুল হক রুবেল, আপনার কাছেও জানতে চাই যে এই যে জাতীয় সরকার, ঐক্যমত্য সরকার, এতদিন পর 16-17 মাস ঐক্যমত্য কমিশনের 267 দিনের বৈঠক, সেই বৈঠকের পর মত দ্বিমত আমরা দেখেছি রাজনীতিতে। এমন বাস্তবতায় এখন কোনো এই বড় দুই রাজনৈতিক দল থেকে যে প্রস্তাব করা হচ্ছে, সেটির মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বা পার্থক্য দেখছেন কিনা আপনি রাজনীতিতে? যোগসূত্র বা পার্থক্যের জায়গার বিষয়টা হচ্ছে কি, যে সংস্কারের তো প্রস্তাবনাটা তৈরি হয়েছে বেসিক্যালি, এই প্রস্তাবনাটা এখন বাস্তবায়নের দিকে যাবে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেক মত এবং দ্বিমত এখনো এক্সিস্ট করে। বিএনপির কতগুলো প্রশ্নে কঠিন দ্বিমত রয়েছে, তার নোট অফ ডিসেন্ট রয়েছে, এবং সেই প্রশ্নে বিএনপি বলেও ছিল যে আমাদের যা স্বাক্ষর করিলাম আর এখানে যা দেখলাম তা দুটা তো এক মিলছে না আর কি। অন্তত 40টা প্রস্তাব তো সরিয়েও ফেলা হয়েছে, সরিয়ে এইরকম কতগুলো বিষয় রয়েছে। তো সেগুলো তো হচ্ছে গিয়ে আলোচনা হবে সংসদে পুঙ্খানুপুঙ্খ আলোচনার মধ্য দিয়েই বেসিক্যালি তৈরি হবে হচ্ছে 17তম সংশোধনীর প্রস্তাব, এবং এই 17তম সংশোধনীর প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের এই হচ্ছে গিয়ে সংস্কারটি সাধিত হবে, এবং আইন অনুযায়ী আমাদেরকে কিন্তু আবার আরেকটা রেফারেন্ডামে আসতে হবে, আজ হোক আর কাল হোক, আবার আমাদেরকে হচ্ছে গিয়ে একটা গণভোটে আসতে হবে এই এই অ্যামেন্ডমেন্টের পরে আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হচ্ছে গিয়ে সেই সময়কার যে পরিবেশটা, পোস্ট ইলেকশন যে পিরিয়ডটা, সেই সময় কারা বিরোধী দল হবে, এটা তো আপনি তো এমন একটা ভাব আছে যে এটা 91 সালে আমরা দেখেছিলাম, আওয়ামী লীগ তো ক্যাবিনেট তৈরি করে ফেলছিল, আওয়ামী লীগই ক্ষমতা যাচ্ছে, হ্যাঁ, এবং বিএনপি বিরোধী দল কেমনে মানে করতে হবে, লড়তে হবে সেটার প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু জনগণ আবার এটা উল্টা হয়ে করে দিছিল আর কি। তো এখনও এরকম অনেক ঘটনা ঘটতে পারে আর কি। তো আসলে কে বিরোধী দল থাকবে, কে সরকারি দল থাকবে, এবং সেটার সাথে কি মানে কি পরিস্থিতি তৈরি হবে, ওরকম সুনির্দিষ্ট কংক্রিট সিচুয়েশন ছাড়া আগাম কোনো কিছু বলবার প্রয়োজন নাই। কিন্তু এখন যদি আমাকে প্রশ্ন করেন যে আপনারা
বামপন্থীরা আপনারা হচ্ছে কি এই জাতীয় সরকার বা ইত্যাদি প্রশ্নে কি সিদ্ধান্ত গ্রহণ করবে? আমি প্রথম বলবো ইয়েট টু ডিসাইড, আমাদের পার্টির এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমরা মনে করি আমরা যে মতাদর্শিক জায়গায় রয়েছি, যে কারণে আমরা হচ্ছে এই 54 বছরে কোনো সরকারের, ঠিক আছে, মানে ইয়াতে মিনিস্ট্রিতে আমরা যোগ দিইনি, কোনো সরকারে আমরা যোগ দিই নাই, ঠিক আছে, অনেকের সাথে আমরা লড়েছি একসাথে, যুদ্ধ করেছি একসাথে, কিন্তু আমরা কোনো সরকারে যোগ দিইনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই, ঠিক আছে, সাম্রাজ্যবাদ প্রশ্ন থেকে শুরু করে আরও অনেক প্রশ্ন থেকে শুরু করে আমাদের সেই সুযোগ নেই কোনো জাতীয় সরকারে বামপন্থীদের যোগ দেওয়ার। এবং এটি আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। রাসিন, আপনি যখন মাঠে প্রচারণা চালাচ্ছেন, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বা একদম বাংলাদেশের এই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে আপনি এই যে 16 মাসের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপট আর 1.5 দশকের অপশাসন বা ফ্যাসিজম, সেখান থেকে এই মুহূর্তে ভোটের আগে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা দেখছেন কিনা? এটা কিছুটা দেখতে পাচ্ছি আমি। আবার এটার উল্টা চিত্র কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে। আমার আসলে আমি দেখতে পাচ্ছি এটা এখনো আপাতত ওরকম কোনো মুখোমুখি সংঘর্ষ কিংবা হুমকি ধামকি ওরকম হচ্ছে না। কিছুটা হচ্ছে, এটাও অস্বীকার করব না, কিছুটা হচ্ছে। আর তবে একটা জিনিস আমি যেটা এই কয়েকদিনে পুরোপুরি রাস্তায় হেঁটে মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে মানুষ আসলে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তাদের একটাই কথা, সেটা হচ্ছে তারা অনেক দেখেছে। এই মুখে যাই বলুক, যার মিছিল যত বড়ই হোক না কেন, মাঠে তার যতই আধিপত্য থাকুক না কেন, যার যতই কালো টাকা পেশি শক্তি থাকুক না কেন, মানুষ কিন্তু আসলে পরিবর্তনটা চাইছে। এটা আমি বুঝতে পেরেছি। এটা একদম তৃণমূলের খেটে খাওয়া মানুষের অভিব্যক্তি, তার বহিঃপ্রকাশ যে না, আমরা আসলে অনেক দেখেছি, আমরা এবার নতুন দেখতে চাই, নতুনরা কি করে অন্তত এইটুকু আমরা দেখতে চাই। সেই জায়গাটায় আমি মনে করি যে এইবার এনসিপি একটা খুব ভালো ফলাফল ইনশাআল্লাহ এই নির্বাচনে বয়ে নিয়ে আসবে। নিশ্চয়ই। এই অনুষ্ঠানটি শেষ করতে চাই একটু উদ্বেগ জায়গা নিয়ে প্রশ্ন নিয়ে আমি শুরু করেছিলাম যে শঙ্কা রয়েছে কিনা। সেই শঙ্কা থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা যুক্তি খণ্ডন করেছেন। সবশেষ প্রশ্ন দুজনের কাছেই করতে চাই, জাভেদ রাসিন এবং ডাক্তার আহমদ সাজুদুল হক রুবেল। সেটি হচ্ছে মোটা দাগে এই 1 মাসে সরকারের সামনে, অন্তর্বর্তী সরকারের সামনে, অধ্যাপক ইউনূসের সরকারের সামনে আপনি এই ভোট ঘিরে কি চ্যালেঞ্জ দেখেন মোটা দাগে? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটাকে হচ্ছে মেনটেন করা, 1 নম্বর। সেই সময় আইনের শাসন, হ্যাঁ, এটা হচ্ছে আমার মতে 2 থেকে 3 দিনের ব্যাপার, ইচ্ছা করলে, যদি সৎ ইচ্ছা থাকে এই সরকারে। 2 নম্বর হচ্ছে আমরা তো লড়েছিলাম 17 বছর ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তিনি যেন কোনোভাবেই তার নিরপেক্ষতার ভাবমূর্তিটা তার কাছ থেকে তিনি নষ্ট না করেন আর কি। এই দুটো জিনিস চাই, তাহলে ন্যূনতম হলেও একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। মন্দের ভালো হলো মানুষ একটা নির্বাচন, একটা সংসদকে মেনে নেবে আর কি। জাভেদ রাসিন, মানুষ তো 1.5 দশক ভোট দিতে পারেনি, আমি দামি রাতের নির্বাচন, অনেক ফরম্যাটের নির্বাচন দেখেছে। চ্যালেঞ্জের কথা একটু বলবেন সরকারের জন্য? সরকারের জন্য চ্যালেঞ্জ তো আমি প্রথমেই বলেছি, নিরাপত্তা, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা এই মুহূর্তে যদি সরকার নিয়ন্ত্রণে আনতে না পারে, এটা সরকারের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভোটের দিন যে মারমুখী অবস্থানে থাকবে সবাই। আপনি জানেন যে এই দলগুলো যারা এতদিন ক্ষমতার অনেক বাইরে ছিল, প্রধান যে 2টি দল আছে এখন, তারা তো তাদের একটা কিন্তু লড়াই থাকবেই কোনো না কোনোভাবেই ক্ষমতায় আসার। তাদের সেই লড়াই, তাদের সেই যে ভাবভঙ্গি, যে নির্বাচন কেন্দ্রগুলোকে ঘিরে থাকবে, সেটা যদি আসলেই নিয়ন্ত্রণ করা না যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে, ভোটের দিন হয়তো ভোট হয়ে যাবে, রেজাল্ট হয়তো হয়ে যাবে, কিন্তু তার পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আমরা আসলে জানি না। সেই সংখ্যাটা কিন্তু আমাদের মনে আরো বেশি মাত্রায় রয়েছে। শঙ্কা কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখছি। জাভেদ রাসিন, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন রিন প্রেজেন্স ভোটের লড়াইয়ে। একই সঙ্গে ডাক্তার আহমদ সাজুদুল হক রুবেল সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ তথ্যর খণ্ডন করেছেন। ভালো থাকবেন। অন্যদিন আপনার পরামর্শ বা কথা জানাবার চেষ্টা করব দর্শকদের। দর্শক, ভোট, যেই ভোট নাগরিক অধিকার, এবং সেই অধিকারেই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা রেখেই রিন প্রেজেন্স ভোটের লড়াইয়ের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।